এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ করেছে পাত্রপক্ষ। এই নিয়ে বাড়িতে হুলস্থুলুস কাণ্ড বেঁধে গেল। দেখতে সুদর্শন, বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ দিয়ে মোটা বেতনে সরকারি চাকরি করা পাত্রকে হাতছাড়া করতে চাইল না মেয়ের মা সুবর্ণা রানী। বাবা নিহার বাবু প্রথমে একটু গাইগুই করলেও পরে স্ত্রীর কথা মেনে নিল। বড় মেয়ে সুপ্তি ছাদের এক কোণে আনমনা হয়ে বসে আছে। কোমর চুই চুই ঢেউ খেলানো কুকরানো সুন্দর চুলগুলো মৃদু বাতাসে দোল খাচ্ছে। বাসন্তী রঙা শাড়ির আঁচলখানা বড় অবহেলায় মাটিতে লুটিয়ে পড়েছে। টানা টানা মায়াবী চোখের কোণে বিন্দু বিন্দু জল জমেছে। চোখের জলের সাথে কাজল লেপটে গেছে। এতে যেন মায়ামায়ার চেহারার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। তুমি যতই শ্যামবর্ণ মায়াবী চেহারা নিয়ে জন্ম নেও না কেন, এই দেশের মানুষগুলো সুন্দরের পূজারী। এরা আসল সৌন্দর্য বলতে বোঝে গায়ের রং ধবধবে ফর্সা। সৌভাগ্যক্রমে ছোট বোন দীপ্তির গায়ের রং ধবধবে ফর্সা, নাকটা বোচা, চোখ দুটো ছোট ছোট, কাঁধ পর্যন্ত সিল্কি চুল। আজ দিদিকে দেখতে আসবে তাই মায়ের কথা মতো নিজের ঘরে লুকিয়েছিল দীপ্তি। কিন্তু শেষ রক্ষা হলো না। ছেলের পিসিমণি ঠিকই বাথরুমে যাওয়ার নাম করে চট করে দীপ্তির ঘরে ঢুকে পড়ল। তারপর দীপ্তিকে এটা সেটা প্রশ্ন করতেই দিব্যি ঘাবড়ে গিয়ে সব গড়গড় করে বলে দিল। ছেলের মাসিমণি দীপ্তির হাত টেনে ধরে বসার ঘরে নিয়ে আসতেই ছেলে মুগ্ধ হয়ে দীপ্তির দিকে অপলক তাকিয়ে রইল। ছেলের মাও সুপ্তিকে প্রশ্ন করা বাদ দিয়ে খুব আগ্রহ নিয়ে দীপ্তিকে পাশে বসিয়ে দিল। মুখে হাসি টেনে বলল, বাহ, ভারী মিষ্টি মেয়ে তো তুমি। তা আমার নাম কি তোমার? দীপ্তি ভয়ে ভয়ে মাথা নিচু করে বলল, দীপ্তি। এবার কোন ক্লাসে পড়ো? এইচএসসি দিয়েছি। ভালো ভালো। ছেলের মা সুপ্তির হাতে 1000 টাকার একটা নোট গুজে দিয়ে বলল। তুমি এখন যেতে পারো। সুপ্তির মুখটা অপমানে থমথম হয়ে গেল। পা আর চলে না। কত কষ্টে যে জায়গাটা থেকে উঠে দাঁড়ালো। ছেলের মা সুপ্তির বাবাকে বলল, আপনার ছোট মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে দাদা। ঠিক এরকম একটা ফুলের মতো ফুটফুটে মেয়ে আমাদের ছেলের বউ করার জন্য বহুদিন ধরে খুঁজছিলাম। সৌভিক তখনও দীপ্তির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। দীপ্তির বাবা ইতস্ত করে বলল, ইয়ে মানে? সৌভিকের মা বলল, কোনো মানে টানে শুনবো না কিন্তু। আমার বড় মেয়েটার কেন গতি না করে ছোট মেয়েটার বিয়ে দেব না? পাত্রের মাসিমণি বলল, দেখেন দাদা, এখন যুগ পাল্টাইছে, ছোট বোনেরও আগে বিয়ে হয়, এটা কোনো সমস্যা না। শুভ দিনক্ষণ দেখে আগে আপনার ছোট মেয়েটার বিয়ে হোক, তারপর না হয় বড় মেয়েটাকে ভালো পাত্র দেখে বিয়ে দেবেন। তাছাড়া যে বাজার পড়ছে, একসাথে দুটো মেয়ের বিয়ে দেওয়া সম্ভব না। সব কথায় সুপ্তির কানে গেল। মনটা বৃতৃষ্ণায় ভরে গেল। মাকে ডেকে বলল, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না মা, ছেলেকে পছন্দ হলে দীপ্তিকে এখানেই বিয়ে দিয়ে দাও। সুবর্ণা রানী ইতস্তত করে বলল, বড় বোন রেখে ছোট বোনকে বিয়ে দিলে লোকে কি বলবে? আমার বিয়ের জন্য তো এই পাত্র এতদিন তোমার ছোট মেয়ের জন্য অপেক্ষা করবে না। তোমাদের ভাষায় ভালো পাত্র হাতছাড়া হলে পরে তোমরাই দোষারোপ করবে আমাকে। সুবর্ণা রানী মেয়ের মাথায় হাত রেখে বলল। এভাবে বলছিস কেন মা? সুপ্তি সে কথায় উত্তর দিল না। বলল, মা, আমি ছাদে যাচ্ছি, তোমরা এই ফাঁকে বিয়ের পাকা কথা সেরে ফেলো। মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সুপ্তি ব্যস্ত পায়ে ছাদে চলে গেল। সৌভিকের মাসিমণি সৌভিকের মাকে ফিসফিস করে বলল, ভাগ্যিস আমি বাথরুমে যাওয়ার বাহানায় পুরো বাসা ঘুরে দেখছিলাম, তা না হলে এত সুন্দর মেয়েটা হাতছাড়া হয়ে যেত। সৌভিকের মা সুমিত্রা বলল, এই বৈশাখেই ভালো দিনক্ষণ দেখে আমি ওদের 4 হাত এক করে দিতে চাই দাদা। নিহার বাবু স্ত্রীর দিকে চোখ তুলে তাকালো। তিনি ইশারায় রাজি হয়ে যেতে বলল। তারা আগেই খোঁজ খবর নিয়ে দেখেছে ছেলে বড় চাকরি করে। মানিকগঞ্জ সদরে নিজেদের 5তলা ফ্ল্যাট বাসা আছে। ছেলেরা 1 ভাই 4 বোন। বোন 4 জনের বিয়ে হয়ে গেছে। শুধু বাড়িতে দীপ্তি শ্বশুর শাশুড়ি নিয়ে থাকবে। ভাগ্য ভালো হলে ছেলে যেখানে জব করে সেখানেও নিয়ে যেতে পারে দীপ্তিকে। এরকম সোনার টুকরো পাত্র হাতছাড়া করা ঠিক হবে না। তাছাড়া বড় মেয়ে সুপ্তিরও দেখতে শুনতে ভালো আর খুব গুণবতী ও ভদ্র। ওর জন্য খুঁজলে ভালো ছেলে পাওয়া ব্যাপার না। আপাতত ছোট মেয়েটার বিয়ে হোক,
পরে সময় করে বড় মেয়ের বিয়ে দেওয়া যাবে। পাত্রপক্ষ আশীর্বাদের দিনক্ষণ পাকা করে দীপ্তির কপালে হলুদ ছুঁয়ে মিষ্টিমুখ করে চলে গেল। সুপ্তি ধীরে ধীরে ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে গেল। মা কত করে রাতে খাওয়ার জন্য ডাকলো, সুপ্তি সাড়া দিল না। সুপ্তির কেমন অদ্ভুত কষ্ট হচ্ছে। আয়নায় নিজের চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সুপ্তি। সুপ্তির প্রতিবিম্ব যেন ওকে আজ উপহাস করছে। গায়ের রংটা আর একটু সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? অন্তত পাত্রপক্ষের সামনে এভাবে অপদস্থ হতে হতো না। দীপ্তির কেমন মিশ্র অনুভূতি হচ্ছে। এক মন দিদির জন্য দুঃখ অনুভব হচ্ছে, আরেক মন এত ভালো ঘরে বিয়ে হবে দেখে খুশিতে ডগমগ। আসলে দীপ্তির পড়তে ভালো লাগে না। বিয়ে হলেই পড়া থেকে চিরতরে মুক্তি মিলবে। দিদিটা তো প্রচুর পড়ুয়া, বইয়ের ভেতর সারাক্ষণ মুখ বুজে থাকে। ওর কি মাথা ব্যথা করে না? সুপ্তিকে পড়তে দেখলেও দীপ্তির আজকাল খুব মাথা ব্যথা হয়। তাছাড়া ছোটবেলা থেকে গায়ের রং সুন্দর দেখে মায়ের আদরটা বেশি পেয়েছে দীপ্তি। কখনো কোনো কাজ করতেও দিত না মা। বিছানায় শুতে সৌভিকের চেহারা চোখের পাতায় ভেসে উঠল। দীপ্তি খুব লজ্জা পেল। ইস, মানুষটা তখন কেমন ড্যাব ড্যাব করে দীপ্তির দিকে তাকিয়েছিল। দীপ্তি সারা রাত আকাশ পাতাল ভেবেও কোল কিনারা পেল না। এক সপ্তাহ নাগাদ দীপ্তির বিয়ে ঠিক হয়েছে। এর মাঝে মা বাবা ঘটা করে সৌভিককে আশীর্বাদ করে বিয়ের দিনক্ষণ পাকা করে এসেছে। একদিন সকালে কোচিং শেষে রাস্তায় নামতে দীপ্তি দেখল সৌভিক বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে কালো কালারের শার্ট, চোখে কালো সানগ্লাস। দীপ্তি অসময়ে সৌভিককে দেখে শুকনো ঢোক গেল। রাস্তার অপোজিটে সৌভিককে দেখে খুব লজ্জা লাগছে, আবার ভালো লাগছে। সৌভিক দীপ্তিকে দেখে বাইক স্টার্ট দিল। দীপ্তির সামনে জোরে ব্রেক করে বলল, আমায় দেখে পালিয়ে যাচ্ছ বুঝি? দীপ্তির বুকে ধুকপুকানি বেড়ে গেল। এভাবে টলিউডের নায়কের মতো এন্ট্রি নিলে ক্রাশ না খেয়ে থাকা যায়? দীপ্তির বান্ধবীরা ফিসফিস করে বলল, ছেলেটা কে রে দীপ্তি? সৌভিক হেসে দিল। ভ্রুজোড়া নাচিয়ে বলল, তুমি ওদের বলনি কেন দীপ্তি আমি কে? দীপ্তি ঘাবড়ে গেল। সৌভিক বলল, চলো কাছে কোথাও ঘুরে আসি। দীপ্তি সাহস পেল না। সৌভিক বলল, একা যেতে ভয় পাচ্ছ? ওকে, নো প্রবলেম, তোমার দিদিকে ডেকে নাও। দীপ্তি সুপ্তিকে ফোন দিয়ে বলল, দিদি, আমার কোচিং সেন্টারের সামনে একটু আসতে পারবি? কেন? আয় না প্লিজ। সুপ্তি বিরক্ত হয়ে বলল, অনেক কাজ পড়ে আছে, আমি এখন যেতে পারবো না। সৌভিক বলল। আমাকে ফোনটা দাও, আমি কথা বলি। দীপ্তি ফোনটা সৌভিকের হাতে দিয়ে দিতেই সৌভিক বলল, ভয় পাচ্ছেন? আপনি? আমি দীপ্তির হবু বর। আসলে ও আমার সাথে একা একা ঘুরতে যেতে সাহস পাচ্ছে না, আপনি আসলে যাবে। আজব, আমি কেন আপনাদের সাথে যাব? আসলে কি হবে, বোনের সাথে বোন যায় না বুঝি? সরি, অন্যের বোন কি করে জানি না, তবে আমি যেতে পারবো না। আপনার সাথে আমার বিয়ে ভেঙে দীপ্তির সাথে বিয়ে ঠিক হয়েছে বলে আপনি কি কোনোভাবে আমাদের জেলাস ফিল করছেন? অদ্ভুত কথা বলছেন তো আপনি। সাহস থাকলে আসুন তবে। আমার সাহস আছে কি নেই আপনাকে দেখতে হবে না। অযথা ঘুরে বেরিয়ে নষ্ট করার মতো সময় আমার কাছে নেই, সরি। কথাটা বলে সুপ্তি ফোনের লাইটটা কেটে দিল। অপমানে সৌভিকের মুখটা থমথমে হয়ে গেল। টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে সৌভিক বলল, তুমি আমার সাথে ঘুরতে যাবে কি যাবে না? দীপ্তির খুব কান্না পেল। বিয়ে ঠিক হয়েছে 7 দিনও হয়নি। মানুষটা কেমন দীপ্তির ব্যাপারে অধিকার ফলানোর চেষ্টা করছে। দিদিটা সব কিছুতেই বাড়াবাড়ি। এলে কি এমন ক্ষতি হতো? দীপ্তির বোঝা হয়ে গেছে। দিদিটা হিংসে থেকে মানুষটার সাথে অমন রুক্ষ ব্যবহার করলো। দীপ্তি বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে সৌভিকের বাইকের পেছনে উঠে বসল। সৌভিক একটানে একটা নামি দামি কফি শপের সামনে নিয়ে থামালো। দীপ্তির বাম হাত চেপে ধরে একটা কফি শপের ভেতরে ঢুকে কোনার টেবিলে গিয়ে বসলো। বলল, তোমার দিদি কি বড্ড অহংকারী, নাকি হিংসা থেকে আমার সাথে খারাপ ব্যবহার করলো? দীপ্তি কি বলবে ভেবেই পেল না। সৌভিক আবারও বলল, তোমার দিদিকে বলে দিও এসব অহংকারী তেলবাজ মেয়েকে সৌভিক চৌধুরী কণায় ধরে না। এনিওয়ে, কি খাবে বলো? দীপ্তি মিনমিন করে বলল, আমি কিছুই খাবো না। কেন খাবে না? তুমিও তোমার দিদির মতো ঠঙ্গি নাকি? দীপ্তির মনে মনে দিদির ওপর খুব রাগ লাগছে। দিদিটার জন্য এই মানুষটার কাছে কতগুলো বাড়তি কথা শুনতে হলো দীপ্তিকে। সৌভিক চট করে দীপ্তির উন্মুক্ত সুন্দর কাঁধে হাত রাখল। নিচু কণ্ঠে বলল, রাগ করো না, আসলে তোমার দিদির রুক্ষ ব্যবহারে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল।
অনাকাঙ্ক্ষিত স্পর্শে দীপ্তি কেঁপে উঠল। সৌভিককে হাতটা আলগা হওয়ার বদলে ধীরে ধীরে দীপ্তির পিঠে চেপে ধরসল। হঠাৎ আগুনের উল্কা এসে গায়ে লাগলে যেমন অনুভূতি হয়, ঠিক একই রকম অনুভূতি এই মুহূর্তে দীপ্তির হচ্ছে। দীপ্তি ভীতু কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন। কেন, আমার স্পর্শ ভালো লাগছে না তোমার? বিয়ের আগে এভাবে মেলামেশা করা ঠিক না। আশ্চর্য, আমরা কিভাবে মেলামেশা করছি? আমি কি তোমায় নিয়ে শুয়ে পড়েছি? জাস্ট একটু ছোঁয়াছুঁই তো। বিয়ে ঠিক হওয়ার পর এগুলো কমন ব্যাপার। দীপ্তি আর কিছু বলার সাহস পেল না। তবে সৌভিকের হাত দীপ্তির গলা বেয়ে ধীরে ধীরে নিচের দিকে নামছে। দীপ্তির এত লজ্জা লাগছে, ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। বিয়ে ঠিক হয়েছে 7 দিন হলো। 7 দিনের ব্যবধানে মানুষটা কথা নেই বার্তা নেই এতটা ঘনিষ্ঠ আচরণ করছে। ভালোভাবে তো এখনও চেনা জানাও হলো না মানুষটার সাথে, শুধু রাতে যা একটু ফোনে কথা হতো। লোকটা 18+ কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রথম 2 দিন খারাপ লাগলেও এখন অবশ্য একটু একটু দীপ্তিরও ভালো লাগে। লোকটা দীপ্তির বুকে নরম মাংসপেশিতে মৃদু চাপ দিতেই ব্যথায় কুঁকড়ে উঠল দীপ্তি। সৌভিক দীপ্তিকে ছেড়ে দিয়ে কেমন করে যেন হাসল। নিচু কণ্ঠে বিড়বিড় করে বলল, আমরা কবে ডেটে যাচ্ছি? কোথায়? কোথায় বোঝো না? বিয়ের আগে দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড করব, তারপর বিয়ে করব। অসম্ভব। কিচ্ছু অসম্ভব না। তুমি যদি দূরে কোথাও যেতে না চাও সমস্যা নেই, আমাদের ফ্ল্যাটেই আমরা। দীপ্তি শুকনো ঢোক গেল, বলল, না না। সৌভিক দীপ্তির বাহু শক্ত করে চেপে ধরে চোখে চোখ রাখল। কেমন হিংস্র চাহনি। দীপ্তি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিল। সৌভিক বলল, তোমাকে দেখার পর থেকে আমার মাথায় জাস্ট আগুন ধরে গেছে দীপ্তি। দীপ্তি ভয়ে ভয়ে বলল, আমি এখন বাসায় যাব। সে তো যাবেই, আর আরও কিছুক্ষণ থাকো না, আমার ভালো লাগবে। আবির চ্যাটার্জি, বয়স 32 ছুঁই ছুঁই, দেখতে লম্বা চওড়া মেয়েদিন পেটানো শরীর, দেখে বোঝা যায় নিয়মিত জিম করে। গায়ের রং শ্যামবর্ণ, তবে চোখ মুখ সুন্দর। মাথায় একগাছি ঝাঁকড়া চুল, স্টাইল করে ছেটে রাখা ডান গালের দাড়িতে ঘন কালো একটা তিল আছে, দেখতে বেশ ভালো লাগে। ঢাকায় নিজেদের বড় বড় দুটো শোরুম আছে। 6 বছর আগে পড়াশোনার পাট চুকিয়ে বাবার সাথে পৈতৃক ব্যবসা দেখাশোনা করে আবির। ঈদের আগে আগে শোরুমগুলোতে প্রচুর ভিড় হয়। বাসায় ফিরতে ফিরতে গভীর রাত হয়ে গেল। মাকে খাবার টেবিলে খাবার নিয়ে বসতে থাকতে দেখে মনটা প্রশান্তিতে ভরে গেল। মুখে হাসি ফুটে উঠল। কৃত্রিম রাগ দেখিয়ে আবির বলল, কতবার বারণ করেছি না মা তোমাকে, অসুস্থ শরীরে আমার জন্য রাত দুপুরে খাবার নিয়ে বসে থাকার দরকার নেই। তৃণা রানী মন খারাপ করে বলল, তাহলে আমাকে একটা বৌমা এনে দে। আবির বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। দায়সারাভাবে বলল, একটা বিয়ে করেই শখ মিটে গেছে মা, আর ইচ্ছে নেই। তৃণা রানীর মনটা বিতৃষ্ণায় ভরে গেল। চোখ রাঙিয়ে বলল, ওই ডাইনিটার জন্য তুই নিজের জীবন কেন নষ্ট করবি বাবা? সব মেয়েরা একরকম হয় না। আমি বেছে বেছে তোর জন্য মিষ্টি একটা বউ এনে দেব, দেখিস। তারপর কি হবে? বিয়ের মাস 2 পেরোতেই আমার টাকা পয়সা সোনাদানা চুরি করে বয়ফ্রেন্ডের হাত ধরে রাত দুপুরে পালিয়ে যাবে? বর্তমান জেনারেশনের মেয়েদের প্রতি আমার একদম বিশ্বাস উঠে গেছে মা, আমি আর বিয়েই করব না। সে দেখা যাবে ক্ষণ। ভালো কথা, তোর মেজো পিসি ফোন করেছিল। আবির ভাত খেতে খেতে বলল, কি বলল পিসি? সৌভিকের বিয়ে ঠিক হয়েছে, সামনের মাসে বিয়ে। ভালো। তুই বিয়েতে যাবি না? না মা। কেন বাবা? এত কোলাহল আমার ভালো লাগে না। তা বললে তো হবে না, তোর পিসি বারবার বলে দিয়েছে তোকে সাথে করে নিয়ে যেতে। আবির হাত মুখ ধুয়ে উঠে পড়ল। ঘরে যেতে যেতে বলল, সে দেখা যাবে ক্ষণ। আবিরদের প্রায় 2000 স্কোয়ার ফিটের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বাড়িটা ছবির মতো সুন্দর চকচকে চকচকে। পুরো বাসার দরজা জানলা কাঁচ দিয়ে ঘেরা। নিচতলে একটা ড্রয়িং রুম, একটা রান্নাঘর, আর ওপরতলায় শয়নকক্ষ। আবিরের শয়নকক্ষের সাথে বিশাল বেলকনি। বেলকনির পুরোটা জুড়ে বাহারি পদের ফুলের বাগান রয়েছে আবিরের। ফুল গাছের পাশেই একটা টিয়া পাখির খাঁচা। খাঁচার ভেতরে বসে লাল রাঙা ঠোঁটজোড়া দিয়ে কুটকুট করে বনরুটি ছিঁড়ে খাচ্ছে টিয়া পাখি। আবিরকে ব্যালকনিতে আসতে দেখে টিয়া পাখি ডানা চাপড়ে মিষ্টি সুরে বলল, আবির, আবির, আবির। আবিরের মুখে হাসি ফুটে উঠল।
এগিয়ে গিয়ে বলল, কি খবর বিবিসি? আবির পচা, আবির পচা, আবির পচা। টিয়া পাখিকে বিবিসি বললে টিয়া পাখি রেগে যায় কেন আবির বোঝে না, তবে পাখিটাকে রাগিয়ে দিয়ে খুনসুটি করতে বেশ লাগে। আবির একটা সিগারেট ধরিয়ে দোলনায় শরীর এলিয়ে দিল। বিয়ে ঠিক হওয়ার পর পর বড় শখ করে দোলনাটা কিনেছিল আবির, বউয়ের সাথে জ্যোৎস্না বিলাস করবে বলে। দোলনাটা এখানে ঠিকই পড়ে আছে, আফসোস বউটাই শুধু চলে গেছে। সিগারেটের নেশা আবিরের কখনোই ছিল না। পাপড়ি চলে যাওয়ার পর থেকে রোজ রাতে নিয়ম করে 2টো সিগারেট খায় আবির, তারপর ঘুমাতে যায়। মা, আমি দীপ্তির বিয়ের 3 দিন মামা বাড়ি গিয়ে থাকবো। মা আঁতকে উঠল, বলল, সে কি, কেন? সুপ্তি বিরক্ত হয়ে বলল, কেন তুমি বোঝো না? দীপ্তি পাশ থেকে বলল, পালিয়ে যেতে চাচ্ছিস দিদি? আশ্চর্য, পালাবো কেন? তাহলে আমার বিয়ের সময় তুই মামার বাড়ি যাবি কেন? এখন কি কাজ তোর ওখানে? সব কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? হ্যাঁ, কেন সবসময় তুই আমাকে হিংসে করিস দিদি, আমার গায়ের রং ফর্সা বলে? সুপ্তির মনটা খারাপ হয়ে গেল। কৃত্রিম ঝাঁজ দেখিয়ে বলল, দীপ্তি মুখ সামলে কথা বল। আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে তুই থাকবি না, এটা তো আমি কিছুতেই মেনে নেব না দিদি। তো কি করব? বড় বোন হয়ে ছোট বোনের বিয়েতে সং সেজে ঘুরে বেড়াবো? প্লিজ দিদি, এখন যুগ পাল্টেছে। সুপ্তি দীর্ঘশ্বাস ফেলল। তার বোকাশোকা ছোট বোনটার ওপর সুপ্তির খুব রাগ হলো, কিন্তু প্রকাশ করলো না। সৌভিকের তাকানো কথাবার্তা সুপ্তির ভালো লাগে না, কেমন উগ্র ব্যবহার। সৌভিক ছেলে হিসেবে কেমন, আদৌ ভালো করে খোঁজ খবর নিয়েছে নাকি কে জানে, নাকি শুধু সুপ্তিকে দেখলেই অমন তুচ্ছ তাচ্ছিল্য করে। সৌভিকরা 5 জন বন্ধু মিলে বৃহস্পতিবার অফিস ছুটির পর দেবুর ফ্ল্যাটে মদের আসর বসিয়েছে। সৌভিক পরপর 3 প্যাক খেলো। দেবু গিটারে টুংটাং সুর তুলে বলল, তোর হবু বইয়ের কি খবর সৌভিক? টেস্ট করে দেখেছিস? সৌভিক মুখ খিচিয়ে বলল, ধ্যাত, ছুঁতে গেলেই এমন ভাব করে যেন আমি জামাই না ভাসুর লাগি, অসহ্য। সবগুলো বন্ধু দাঁত বের করে খিক খিক করে হেসে দিল। সৌভিক বলল, দীপ্তির ভেতরে কোনো তেজ নেই, একদম সহজ সরল, কিন্তু ওর বড় বোনটা অনেক তেজি, প্রথম দিন দেখে বুঝিনি। রিয়ান এক চোখ টিপে বলল, তোরই কপাল সৌভিক, একটা বোন বিয়ে করবি, 2টো বোন ভোগ করবি, আহা। সৌভিক কেমন করে যেন হাসলো, বলল, দীপ্তি হবে আমার ঘরের বউ, সুপ্তি হবে আমার গোপন প্রেমিকা। সুপ্তি যদি আমার অফারে রাজি না হয়, ওকে আমি কখনোই বিয়ে করতে দেব না। যত ভালো ঘর থেকেই বিয়ের সম্বন্ধ আসুক না কেন, এমন অপবাদ দেব না, পাত্রপক্ষ রাস্তা থেকেই পালাবে। অভিক বলল, কি এমন দেখলি তোর বড় শালিকের মাঝে? তাছাড়া সুপ্তিকে যদি ভালো লাগে, দীপ্তির সাথে বিয়েটা ভেঙে দে, এখনো সময় আছে। অসম্ভব, আমার দুজনকেই লাগবে। দীপ্তির মতো সহজ সরল মেয়েকেই আমার ঘরের বউ হিসেবে লাগবে। রিয়ান বলল, ওরে জীবন মামু, মেয়ের বাবা মাগুলো কি বোকারে? সরকারি চাকরি, ফ্ল্যাট বাড়ি দেখলেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কখনো ছেলের স্বভাব চরিত্রের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে না। এতে অবশ্য ভালোই হয়েছে, না হলে 65% ছেলেকেই বিয়েবিহীন কাটাতে হতো। সৌভিক উঠে পড়ল, বলল, অনেক রাত হয়েছে, এবার আসি রে। অভিক মাতাল হয়ে চিল্লিয়ে বলল, বউয়ের দাগ না দিলি তোর শালির ভাগ্য অন্তত আমাদের দিস। সৌভিক বাঁকা হেসে মাথা ঝাঁকিয়ে ধীর পায়ে চলে গেল। দীপ্তিকে দেখার পর থেকে রাতে ঘুম হয় না সৌভিকের, মাথা পুরো নষ্ট হয়ে গেছে। কতবার কতভাবে একান্তে সময় কাটানোর জন্য দীপ্তিকে বুঝিয়েছে সৌভিক, ভীত মেয়েটা আর রাজি হলো না। সৌভিক ঘড়ি দেখল, রাত 1:03। দীপ্তিকে ফোন দিল। 4-5টা বার ফোনটা বেজে বেজে কেটে যাওয়ার পর দীপ্তি ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করলো। সৌভিক কুশল বিনিময় না করে সরাসরি বলল, আগামীকাল তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে দীপ্তি। আমার কথা যদি না রাখো, আমি বিয়েই করব না তোমাকে। দীপ্তি ভয়ে ভয়ে বলল, এসব কি বলছেন আপনি? সৌভিকের নেশা চলে গেছে, ভদ্রভাবে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। সৌভিক নেশা করলে গালাগালি দিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু হবু বউকে গালাগালি দেওয়া যায় না। সৌভিক ফিসফিস করে বলল, ভিডিও কলে আসো না জান, তোমাকে মন ভরে দেখব। দীপ্তির খুব কান্না পেল। ভিডিও কলে আসলে সৌভিক কেমন হিংস্র চাহনিতে
অপলক তাকিয়ে থাকে দীপ্তির বুকের দিকে, তারপর বিরক্ত হয়ে বলে, ওড়নাটা ফেলে দাও, ভালো লাগছে না দেখতে। তারপর তারপর আরও অনেক অনেক খারাপ কথা বলে সৌভিক। সৌভিকের নির্লজ্জ তাকানো কথা বলার ধরন দেখে দীপ্তির আনন্দ হয় না, উল্টো লজ্জায় গা গুলায়। দীপ্তি এক পর্যায়ে ফোন কেটে দিয়ে মিথ্যে করে বলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সরি। এত রাতে দীপ্তি ভিডিও কলে কথা বলার সাহস পেল না, মিথ্যে করে বলল, কারেন্ট নেই। মনে মনে খুব খারাপ একটা গালি দিল সৌভিক। এক হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরে কি যেন ভাবলো, বলল, আগামীকাল ঢাকা যাব, তোমাকেও আমার সাথে যেতে হবে। দীপ্তি মিনমিন করে বলল, আমি গিয়ে কি করব? সৌভিক স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করলো, বিয়ে শপিং করতে যাব দীপ্তি, তোমার পছন্দের সব কিছু কেনাকাটা করব। বাবা মা আমাকে একা ছাড়বে না। বেশ, তবে তোমার দিদিকেও সাথে নিও। আচ্ছা। সৌভিক ফোন কেটে দিয়ে কেমন করে যেন হাসলো। তারপর রাত জেগে দীপ্তির শাড়ি পরা একটা ছবি এডিট করে নগ্ন একটা শরীরে বসিয়ে দিয়ে মন ভরে দু চোখ জুড়িয়ে দেখতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে সুপ্তির হাতে হাতে অনেক কাজ এগিয়ে দিল দীপ্তি। সুপ্তি বেশ অবাক হলো, ভ্রুজোড়া নাচিয়ে বলল, কিরে, ঘটনা কি? কি সৌভিককে কেন যেন দু চোখ পেতে দেখতে পারে না দিদি। সৌভিকের সাথে ঢাকা যাওয়ার ব্যাপারে কিভাবে যেন দিদিকে রাজি করাবে বুঝতেই পারছে না দীপ্তি। কিন্তু দীপ্তি তো বিয়ের আগে একা একা সৌভিকের সাথে মরে গেলেও আর কোথাও যাবে না। প্রথমবার খুব শিক্ষা হয়েছে। দীপ্তিকে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবতে দেখে সুপ্তি দীপ্তির কাঁধে একটা হাত রাখলো। চিন্তিত হয়ে বলল, হয়েছে রে? মুখটা এমন শুকনো লাগছে কেন? দীপ্তি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার একটা কথা রাখবি দিদি, প্লিজ না করিস না। সুপ্তি দীর্ঘশ্বাস ফেলে বলল, বল। আমার গা ছুঁয়ে আগে কথা দে। এত ঢং না করে বলতো। প্লিজ দিদি। সুপ্তি বিরক্ত হয়ে বলল, আচ্ছা, কথা দিলাম। তোকে আমার সাথে আজ একটু ঢাকা যেতে হবে। কেন? বিয়ের মার্কেট করতে। আর কে যাবে? সৌভিকও সাথে যাবে। অসম্ভব, আমি যাব না। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস দিদি। সুপ্তি মাকে ডাকলো, বলল, ও মা, তুমি না দীপ্তির বিয়ের কেনাকাটা করার জন্য ঢাকা যেতে চেয়েছিলে? হ্যাঁ তো। দীপ্তির হবু বর অফার করেছে তারা বিয়ের কেনাকাটা করতে ঢাকা যাবে। আমাদের বাড়ি থেকে কেউ যাবে নাকি? গেলে তাদের সাথে যেতে পারে। এক হিসাবে ভালোই হবে মা, তোমার হবু জামাইয়ের বডির মাপ নিয়ে এই সুযোগে তার জন্য জামা জুতা কিনে আনতে পারবা। মা সরল মনে বলল, তাহলে তো ভালোই হলো। এই দীপ্তি, তুই সৌভিককে ফোন করে বলে দে আমরাও যাব। আচ্ছা মা। সৌভিককে ফোন দিয়ে দীপ্তির সাথে মা দিদির যাওয়ার কথা বলল। সৌভিক খেপে গেল, রাগে দাঁত কিরমির করে বলল, তুমি কি গবের দীপ্তি? তোমার মা কেন আমাদের সাথে যাবে? আশ্চর্য। দীপ্তি মন খারাপ করে বলল, তাহলে কি মাকে মানা করে দেব? সৌভিক মৃদু ধমকে বলল, খবরদার না। আচ্ছা, রেডি হও তোমরা, আমি আসছি। সৌভিক একা এলো না, বুদ্ধি করে মা আর মাসিমণিকেও সাথে নিয়ে এলো। তারপর সবাই মিলে একটা মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। আর মাত্র 9 দিন পর বিয়ে, অনেক কাজ পড়ে আছে। এর মাঝে সময় বের করে আর ঢাকা আসা সম্ভব না। আজকে কেনাকাটা শেষ করতে হবে। তাই বিয়ে শপিং করতে করতে অনেক রাত হয়ে গেল। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তাই ওরা আর রিস্ক নিল না। রাতটা সৌভিকের মামার বাসায় থেকে যেতে বাধ্য হলো। ফোন করে এক ফাঁকে টিনা রানীকে বলে দিয়েছে সুমিত্রা। আনুমানিক রাত 12টার দিকে ওরা আবিদদের বাসায় পৌঁছালো। সবাই বাইরে থেকে ডিনার করে এসেছে। সারাদিন ঘোরাঘুরি করে সবাই খুব ক্লান্ত। কুশলাদি করে শুতে গেল সবাই। সুপ্তি ওয়াশরুমে গিয়েছিল, গা ম্যাচ ম্যাচ করছে। স্নান সেরে বের হলো। এখন ফ্রেশ একটা ঘুমাবে। তার আগে এক কাপ চা পেলে মন্দ হতো না। অচেনা বাড়িতে কার কাছে চা চাইবে? লজ্জা লাগছে। এসে দেখলো বসার ঘরে কেউ নেই, সবাই শুতে চলে গেছে। একজন মধ্যবয়স্ক মহিলা, সম্ভবত এই বাড়িতে কাজ করে, পোশাক দেখে তো তাই মনে হচ্ছে। সুপ্তি মহিলাকে ইশারায় ডেকে ইতস্তত করে বলল, শুভ কোথায়? সিঁড়ি দিয়া উপরে চইলা যান, ডান দিকের ঘরে আপনাকে শোবার ব্যবস্থা করা হইছে। আচ্ছা। সুপ্তি ওপরে এসে দুটো দরজা দেখে দ্বিধায় ভুগছে। কোন ঘরে যাবে বুঝতে পারছে না। একটা ঘরের দরজা সামান্য ফাঁকা দেখে আস্তে করে ঢুকে গেল।
ঘরটা বেশ অন্ধকার, তবে ব্যালকনিতে টিমটিমে হলদে রাঙা আলো জ্বলছে। ঘরের ভেতর বেলি ফুলের ঘ্রাণে ম করছে। এই ঘরে কাউকে না দেখে চলে যেতে নিল সুপ্তি। তখনই শুনতে পেল কেউ কণ্ঠে খুব দরদ ঢেলে গিটার বাজিয়ে গান গাইছে। সুপ্তি থমকে গেল। গানের উৎস খুঁজতে ঘুরে দাঁড়ালো। বড় সাহস সঞ্চয় করে এক পা দু পা করে ধীর পায়ে ব্যালকনিতে দিকে হেঁটে গেল। হলদে আলোতে একজন যুবক গিটার বাজিয়ে চোখ জোড়া বন্ধ করে এক মনে গান গাইছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ছাট এসে যুবকের চোখ মুখে আলতো করে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরসায়। এসো ঝড় বৃষ্টিতে, এসো জলভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল ছায়। চলে এসো তুমি, চলে এসো এক বরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়। যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো, ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো। তুমি চলে এসো এক বরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়। নামিবে আধার বেলা ফুরাবার ক্ষণে, মেঘমল্লা বৃষ্টিরও মনে মনে। নামিবে আধার বেলা ফুরাবার ক্ষণে, মেঘমল্লা বৃষ্টিরও মনে মনে। কদমগুচ্ছ খোপায় জড়াইয়ে দিয়ে জলভরা মাঠে, নাচিব তোমায় নিয়ে। তুমি চলে এসো এক বরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়। এত মিষ্টি কণ্ঠ! সুপ্তি মুগ্ধ হয়ে দরজায় হেলান দিয়ে এক মনে গান শুনছিল। কে? আবিরের ডাকে ঘোর কাটল সুপ্তির। কাঁপা কণ্ঠে বলল, আমি সুপ্তি। আবির বেশ অবাক হলো। কে এই অচেনা মেয়েটি? সদ্য স্নান করেছে বোধহয়। এখনও কোমর ছুঁইটি সুন্দর চুলগুলো দিয়ে টপটপিয়ে জল ঝরে পড়ছে। মেয়েটার কোমল স্নিগ্ধ মায়াবী মুখ জুড়ে অন্যরকম মাদকতা বিরাজ করছে। এত স্নিগ্ধ, এত কোমল, এত মায়া কারা মুখখানি সচরাচর দেখা যায় না। টিয়া পাখির ডানা ঝাপটে লাল ঠোঁটজোড়া নেড়ে নেড়ে মিষ্টি সুরে বলল, আবিরের বউ, আবিরের বউ, আবিরের বউ। দুজনেই চমকে উঠল। সুপ্তির বুকের ভেতর কি যেন কামড়ে ধরল। হাত পা অসম্ভব কাঁপছে। অতিরিক্ত লজ্জায় মাথা নিচু করে ফেলল সুপ্তি। আবির টিয়া পাখিকে মৃদু ধমকে বলল, চুপ বিবিসি। টিয়া পাখি ঠোঁট নেড়ে সুর করে বলল, আবির পচা, আবির পচা, আবির পচা। আবির সে কথাই পাত্তা দিল না। ঘরের লাইট জ্বেলে দিয়ে বিনয়ের সুরে বলল, আপনি বোধহয় ভুল করে আমার ঘরে ঢুকে পড়েছেন। পাশের ঘরে অতিথিদের শুতে দেওয়া হয়েছে। সুপ্তি গুটি গুটি পায়ে চলে গেল। লজ্জায় আর বলা হলো না। মানুষটার গানের গলা অসম্ভব সুন্দর। সুপ্তির রাতে একটুও ঘুম হলো না। বারবার আবিরের বলা গানের লাইনগুলো কানে বাজছে। খুব প্রিয় একটা গান। মন খারাপ থাকলে বা বৃষ্টি হলে প্রায় এই গানটা তন্ময় হয়ে শোনে সুপ্তি। কণ্ঠে এত দরদ ঢেলে কার জন্য গান গাইছিল মানুষটা? নিশ্চয়ই তার প্রেমিকার জন্যে। সুপ্তির খুব ইচ্ছে করছে ওই জাদুকরী কণ্ঠে আর একটি গান শুনতে। সুপ্তির এই স্বপ্ন কি এক জীবনে পূরণ হবে? কি খবর? শুনলাম বিয়ে করেছ? হ্যাঁ, বিয়ে করব। তাতে তোমার কি? আমার আবার কি, এমনি বললাম। তা বউকে নিয়ে কতদিন সংসার করবা? কৃষ্ণার গা জ্বালানোর কথা শুনে সৌভিকের মেজাজটা বিগড়ে যাচ্ছে। প্রায় 1.5 বছরের মতো লিভ ইন রিলেশনশিপে আবদ্ধ ছিল ওরা দুজন। তারপর কৃষ্ণায় সৌভিকের চরিত্রে দোষ দিয়ে ছেড়ে গিয়ে অন্যথা বিয়ে করেছে। সৌভিকের এতে অবশ্য কিছু যায় আসে না। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, টাকা ছিটালেও নারীর অভাব হয় না। সৌভিক যে ছাত্র জীবনে কৃষ্ণার সাথে দীর্ঘদিন লিভ ইন রিলেশনশিপে ছিল, কথাটা সৌভিকের পরিবারের কেউ জানে না, শুধু মা জানে। এতে অবশ্য ভালোই হয়েছে। বিয়ের বাজারে বেশ ডিমান্ড সৌভিকের। ছাত্র ভালো হওয়ায় ভালো কলেজ, ভালো ভার্সিটি, ভালো চাকরি পেতেও খুব একটা বেগ পেতে হয়নি। দীপ্তির মতো সুন্দরী একটু বোকাশোকা বউ পেলে আর কি লাগে জীবনে? সৌভিকের খুব ইচ্ছে ছিল বিয়ের আগে একান্তে দীপ্তির সাথে কিছু স্পেশাল সময় কাটানোর। অন্তত টেস্ট করে দেখা উচিত ছিল মেয়েটা আদৌ ভার্জিন কিনা। মন বলে দীপ্তি ভার্জিন, কিন্তু যেখানে নিজেই নিজেকে বিশ্বাস করে না সৌভিক, দীপ্তিকে বিশ্বাস করবে কিভাবে? পুরুষ মানুষের যতই স্বভাব চরিত্র খারাপ থাকুক, বিয়ের বাজারে সবাই ভার্জিন মেয়েই খোঁজে। তাই তো এদেশের অধিকাংশ পুরুষ উত্তাল প্রেম করার পরেও নিজের প্রেমিকাকে বিয়ে করতে চায় না।
ঠিকই মা বাবার পছন্দে বিনা বাক্য ব্যয়ে অল্প বয়সী মেয়েকে বিয়ে করে নেয়। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ সৌভিক? সৌভিক দাঁত খিচিয়ে বলল। মাঝরাতে পেঁচাল পাড়ার জন্য ফোন দিয়েছো নাকি? কৃষ্ণা হাসলো, কণ্ঠে খানিক তাচ্ছিল্য ফুটিয়ে বলল, যদি তোমার হবু বউ কোনোভাবে জানতে পারে দীর্ঘদিন বিয়ে না করেও তোমার সাথে সংসার করেছে অন্য একটি মেয়ে, তাহলে তোমাদের বিয়েটা আদৌ হবে তো সৌভিক? সৌভিক একটুও ভয় পেল না, উল্টো কৃষ্ণাকে শাসিয়ে বলল, খবরদার কৃষ্ণা, আমার হবু বউ তো বহুদূর, শ্বশুরবাড়ির কেউ যদি ভুলেও জানতে পারে আমার চরিত্র খারাপ, আমি তোমাকে জাস্ট নিজের হাতে খুন করে ফেলবো। তুমি যে আমাকে এতক্ষণ ধরে ভয় দেখানোর চেষ্টা করছো, সব তো আমার ফোনে রেকর্ড হয়ে আছে। রেকর্ডিং ক্লিপটা পাঠাবো নাকি তোমার বরকে? স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছো, সুখেই সংসার করো। আমাকে চটিয়ে দিয়ে শুধু শুধু নিজের সংসারে অশান্তি ডেকে এনো না। আমি সুখী না হলে কাউকে সুখী হতে দেব না, কাউকে না, মাইন্ড ইট। কথাগুলো বলেই ফোনের লাইনটা কেটে দিল সৌভিক। খুব ইচ্ছে ছিল আজ রাতে কিছু সময় দীপ্তির সাথে একান্তে কাটাতে, কিন্তু অসময়ে কৃষ্ণার ফোন কল পেয়ে সব ইচ্ছে মাটি হয়ে গেল। মনটা বৃতৃষ্ণায় ছেয়ে গেল। কৃষ্ণা ভালোই প্যারা দেবে মনে হচ্ছে। না, এর একটা শক্তপোক্ত ব্যবস্থা নিতে হবে। খুব ভোরে সুপ্তির ঘুম ভাঙল। গতকাল রাতে ভেজা চুলে শুয়ে থাকার কারণে মাত্রা তার ভাল লাগছে, কেমন গুমোট বাধা ব্যথাও করছে। এখন এক কাপ চা না খেলে চলবে না, মাকেও ডাকতে ইচ্ছে করছে না। সুপ্তি একাই বিছানা ছেড়ে উঠে গেল। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলো একজন মহিলা রান্না করছে, আরেকজন কেটে কুটে দিচ্ছে। সম্ভবত দুজনই কাজের লোক। এই বাড়ির মানুষেরা বোধহয় নিজের হাতে রান্না করে না, কি জানি বাবা, বড় লোকদের বড় বড় ব্যাপার। সুপ্তির তো মায়ের হাতের কিংবা নিজের হাতে রান্না করা খাবার না খেলে মুখে রুচি না। তৃপ্তি এগিয়ে গিয়ে বলল, আমি একটু চা খাবো। মাঝবয়সী মহিলা বলল, কি চা খাইবেন ম্যাডাম, আমি বানাইয়া দিই। সুপ্তি ইতস্তত করে বলল, কিছু মনে না করলে আমি বানিয়ে খাই। আচ্ছা এই দিকে আসেন ম্যাডাম, আমি বইলা দিতাছি কোথায় কি রাখা আছে। সুপ্তি একটা পাত্রে চায়ের জন্য জল গরম করতে দিল। তাতে আদা কুচি, সামান্য লেবু কুচি, অল্প একটু কালো জিরে, 1 চিমটি নুন, পরিমাণ মতো চিনি দিয়ে জ্বালাতে লাগলো। পাশে দাঁড়ানো মহিলা বেশ অবাক হলো, বলল, কিছু মনে না করলে এই চাটা আর একটু বেশি করে বানান ম্যাডাম, আসলে আবির দাদা ও গিন্নিমা এই চা খাইতে পছন্দ করে। সুপ্তি মিষ্টি করে একটুখানি হাসলো, মাথা নেড়ে বলল, আচ্ছা বানিয়ে দিচ্ছি। শ্রীনারায়ণী ডায়াবেটিসের রোগী, রোজ ভোরে ও বিকেলে নিয়ম করে দুবেলা হাঁটতে যেতে হয়। কাজেই একটা পার্কে হাঁটতে যায়। আজ হেঁটে এসে ক্লান্ত হয়ে সোফায় বসলো। জুতার ফিতে খুলতে খুলতে বেখেয়ালে রান্নাঘরের দিকে তাকালো। খুব অবাক হয়ে তাকিয়ে রইল ট্রিনারানী। একটি অল্প বয়সী মেয়ে কোমরে ওড়না গুজে এক মনে কাপে চা ঢালছে। কখনো বা কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। দৃশ্যটা দেখতে এত ভালো লাগলো ট্রিনারানীর। এই মিষ্টি মেয়েটা কে? গতকাল রাতে দেখেছে বলেও তো মনে পড়ে না, নাকি ভালো করে দেখা হয়নি? ট্রিনারানী বলল, দোলা, আমার চাটা দিয়ে যা। দোলা চায়ের কাপ ট্রিনারানীর হাতে তুলে দিল। ট্রিনারানী চায়ে চুমুক দিয়ে আবেশে দু চোখ বুঝে ফেল। বহুদিন এত স্বাদের চা খাওয়া হয় না। দোলা চা বানায় একটুও ভালো হয় না। নুন বেশি দিলে চিনি কম দেয়, চিনি বেশি দিলে আদা কুচি কম হয়। মোট কথা খাওয়া চলে। আজকে চাটা একদম পারফেক্ট হয়েছে। গরম ধোয়া ওটা চায়ে ফুটিয়ে চুমুক দিতে এত ভালো লাগছে। ট্রিনারানী বলল, চাটা কে বানিয়েছে দোলা? দোলা হাত উঁচিয়ে সুপ্তিকে দেখালো, বলল, ওই দিদিমণি বানাইছে। ট্রিনারানী বলল, আবির বোধ হয় এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে। আবিরের জন্য জল খাবার দিয়ে আয়, সাথে সেই স্পেশাল চাটাও দিস। আচ্ছা গিন্নিমা। সুপ্তি ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। এক হাতে চায়ের কাপ, অন্য হাত দিয়ে কোমরে গুজে রাখা ওড়নাটা ঠিকভাবে পরে নিল। ট্রিনারানী বিনয়ের সুরে বলল, তোমার নাম কি মামুনি? বসো প্লিজ। সুপ্তি মিষ্টি করে একটুখানি হাসলো। আন্টিটা অনেক ভালো, দেখে বোঝা যাচ্ছে। বড়লোক হলেও বিন্দুমাত্র অহংকার নেই। সুপ্তি ধীর কণ্ঠে বলল, সুপ্তি মজুমদার। বাহ, কোন ক্লাসে পড়ো? অনার্স 3য় বর্ষের ছাত্রী। গল্প উপন্যাস পড়ো মামুনি? সুপ্তি হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, অবসরে পড়ি। কোন লেখকের বই পড়তে বেশি পছন্দ করো? সমরেশ মজুমদার। ট্রিনারানী হেসে দিল, বলল, আমার পছন্দের লেখক রবি ঠাকুর। সুপ্তি বেশ অবাক হলো, বলল,
আপনিও গল্প পড়েন আন্টি? আগে প্রচুর পড়তাম, এখন তুলনামূলক কম। ও, সৌভিকের হবু বউয়ের সম্পর্কে কি হও তুমি? তে নিচু কণ্ঠে বলল। বড় বোন। ট্রিনা রানী বেশ অবাক হলো। সুমিত্রা ফোনে বলেছিল অবশ্য বড় বোনকে দেখতে গিয়ে ছোট বোনের সাথে সৌভিকের বিয়ে ঠিক করে এসেছি। বড় বোনের গায়ের রং নাকি কালো, দেখতেও সুন্দর না। এই মেয়ের গায়ের রং যদি কালো হয় আর চেহারা যদি অসুন্দর হয় তাহলে সুন্দর কাকে বলে? এত লক্ষ্মীমন্ত একটা মেয়েকে ওরা রিজেক্ট করে এসেছে ভাবতে ট্রিনা রানীর মনটা খারাপ হয়ে গেল। আবির মায়ের পাশে এসে বসলো, বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।